কলকাতা পুরসভার মেয়র পদে আজ ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। অর্থাৎ বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও ভাঙন। ববি হাকিম তিনি ইস্তফা দিয়েছেন। পুরো বোর্ড ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। মেয়রের ইস্তফার পরই পুরো বোর্ড ভাঙার প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতা পুরসভাতেও কি তাহলে প্রশাসক বসতে চলেছে? এই জল্পনা জোরালো হয়েছে। ইস্তফার কথা ঘোষণা করে কি বলেছেন সাংবাদিক বৈঠক করে ববি হাকিম, শুনবো একবার। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। সজলদা আপনি শুনলেন, আচ্ছা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। আপনি শুনলেন সজলদা যে ফিরহাদ হাকিম তিনি বলছেন যখন পুরমন্ত্রী ছিলাম দাপটের সঙ্গে মেয়রের ভূমিকা পালন করেছি, এবং আজকে নিধিরাম সর্দারের মতন মনে হচ্ছে ঢাল নেই তলোয়ার নেই, কাজ করতে পারছেন। অর্থাৎ কাজ করতে পারছেন না, সহযোগিতা পাচ্ছেন না, এটা বুঝিয়ে দিচ্ছেন। সহযোগিতা কি রাজ্য সরকারের থেকে পাচ্ছেন না? রাজ্য সরকারের বয়স তো এখনো 1 মাস হয়নি। আমি পরিষ্কারভাবে জানতে চাই, আমি যে সহযোগিতা পাচ্ছি না, আমি নিধিরাম সর্দার। তো ভাই নিধিরাম সর্দার, আপনাকে তো ঘোষণা করে বলতে হবে যে আপনি কোন কোন ক্ষেত্রে অসহযোগিতার সম্মুখীন হয়েছেন, সরকার কোন কোন ক্ষেত্রে এমন কি দৃষ্টান্ত রেখেছে, এমন কি কাজ করেছে যার জন্য আপনাকে পালাতে হলো। আর যখন আপনি ঢাল তরোয়ালওয়ালা দাপুটে নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, তখন আপনি কলকাতার জন্য কি করেছেন? ঢালাও বেআইনি নির্মাণ, যত্রতত্র হকার, যত্রতত্র আপনি বেআইনি পার্কিং, আপনি কি করেছেন? আমি জানতে, বাংলার মানুষ তো এটা জানতে চাইবে যে আপনি যতদিন ক্ষমতায় ছিলেন দাপটের সঙ্গে, আপনাকে মাঝে মাঝে কাঁদতে দেখেছি যে আমায় কলকাতাকে বাঁচাতে দিল না। তো ভাই এই 8 বছরে, 21 সাল থেকে আজকে এই 5 বছরে আপনি কি কি করেছেন? একটা বলুন যে আমি এইটা করেছি। সুব্রত মুখার্জি ফান্ড সৃষ্টি করেছিলেন পুরসভার, অন্যরা ছিলেন প্রত্যেকে তার জামানায় নির্দিষ্ট কিছু কাজ করেছিলেন। আমি জানতে চাই যে আপনি কি করেছিলেন, একটা উদাহরণ দেখান। আর আজকে বলছেন অব্যাহতি চেয়েছি, আসলে অব্যাহতি চাননি, বলছেন আর ডিম খাবো না, আমি ডিম খাবো না। ওই ডিমের হাত থেকে বাঁচতে আপনি পালালেন। এই মনসুনে আপনি পুরসভাকে ভাসিয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু মাথায় রাখুন, আপনি ওই যে আপনাদের টিভিতে দেখায় উনি কাঠি দিয়ে জঞ্জাল খোঁচাচ্ছেন জল পরিষ্কার করার জন্য, ওটা হচ্ছে খিচমেরি ফটো। জঞ্জাল সাফ কর্মচারীরা করে, বাকি কাউন্সিলররা তত্ত্বাবধান করে সেটা চালিয়ে নেবে, ওনাকে লাগবে না। আর চেয়ার ওনার ওজন নিতে পারছিল না, উনি বললেন না চেয়ারটা ছেড়ে দিলাম, চেয়ার আর ওনার ওজন নিতে পারছিল না। ওরা মিনি পাকিস্তান নেতার ওজন আর ওই নেতাজির দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চেয়ার আর নিতে পারছিল না। চেয়ারের বুকে একটা বোঝা ছিল, সেই চেয়ারটা আজকে হালকা বোধ করছে। সজল ঘোষ বলছেন যে ডিমের কথা দেখুন, বিভিন্ন দিকে যেভাবে একের পর এক তৃণমূলের নেতারা গ্রেফতার হচ্ছেন, জনরোষ যেভাবে আছড়ে পড়ছে, ডিম ছোড়া হচ্ছে, আমাদের একটা চিন্তার জায়গা যে ডিম বাজারে না মহার্ঘ হয়ে যায়। কিন্তু যেটা সরাসরি অভিযোগ করছেন সজল ঘোষ যে ব্যর্থ মেয়র হিসেবে, চূড়ান্ত ব্যর্থ ফিরহাদ হাকিম, এবং তিনি ইস্তফা দিয়েছেন একেবারে সেই কারণে। কিন্তু ববির যে ইস্তফা,
কলকাতা পুরসভাতে কি এবার তাহলে প্রশাসক বসতে চলেছে? মেয়রের পদত্যাগ কেন পুরো বোর্ডকে ভাঙা হবে না, 3 দিনের মধ্যে জবাব চেয়ে পুরসভাকে রাজ্যের তরফে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। কি রয়েছে তাতে বিস্তারিত জানতে নিউজ রুমে চলে যাব। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজশ্রী, রাজ্যের তরফে পুরসভাকে যে নোটিশ পাঠানো হয়েছে কি রয়েছে তাতে? আমার কানে কিছু একদম কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, কিন্তু আমি আরেকবার দর্শকদের বলবো যে নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের তরফে পুরসভাকে, যেখানে বলা হয়েছে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে যে কেন পুরো বোর্ডকে ভেঙে দেওয়া হবে না। রাজশ্রী, দেখো, এটা রাজ্যপালের অনুমতিক্রমে রাজ্য সরকারের তরফে এই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। কারণ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আজকে পদত্যাগের পর একটা উদ্বেগজনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। কারণ কলকাতা পুরসভার গোটা কলকাতা জুড়ে নাগরিক পরিষেবা দেয় এবং এই পরিষেবা একদিনের জন্য বিঘ্নিত হলে তাহলে কিন্তু একটা মারাত্মক রকমের সমস্যা হতে পারে সাধারণ মানুষের, নগরবাসীর। এবং সেই জায়গা থেকে, এই উদ্বেগের জায়গা থেকেই এই নোটিশ সার্ভ করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে 1980 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের নিয়ম রয়েছে 117 ধারায়, যে যদি রাজ্য সরকার মনে করে যে কলকাতা পুরসভা তার সার্ভিস দেওয়ার, পরিষেবা দেওয়ার ক্ষমতা হারিয়েছে, ব্যর্থ হচ্ছে, ইনকম্পিটেন্স তৈরি হয়েছে, তাহলে কিন্তু সেই পুরো বোর্ড বা পুরসভাকে ডিসলভ করে দিতে পারে, ভেঙে দিতে পারে রাজ্য সরকার। এবং সেই আইন মোতাবেকই আজকে রাজ্যপালের অনুমতিক্রমে সরকারের তরফে এই নোটিশ গেছে, কারণ দর্শানোর বা রিপ্রেজেন্টেশনের নোটিশ, যে 3 দিন 72 ঘন্টার মধ্যে কলকাতা পুরসভাকে জানাতে হবে যে আজকে এই মেয়রের পদত্যাগের পরে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, যেখানে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটা অক্ষমতা এবং ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে, সেই জায়গা থেকে কেন এই পুরো বোর্ডকে ভেঙে দেওয়া হবে না বা পুরসভাকে রিজলভ করে দেওয়া হবে না, সেই জবাব চাওয়া হয়েছে সরকারের তরফে রাজ্যপালের অনুমতিক্রমে দেওয়া নোটিশে। এবং এই জবাবের ওপরেই ভিত্তি করছে যে 3 দিনের মধ্যে কি সিদ্ধান্ত হবে, অর্থাৎ সরাসরি প্রশাসক বসবে কলকাতা পুরসভার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, সামগ্রিকভাবে পরিচালনার ক্ষেত্রে, নাকি এই পুরো বোর্ড থাকবে। একেবারে রাজশ্রী, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু আমি বলছি এইটা একেবারে নাগরিক পরিষেবা থেকে অত্যন্ত উদ্বেগজনক জায়গায় আমি প্রতীক তার কাছে আসতে চাইবো যে এই সময় তো সব থেকে বেশি দরকার, তার কারণ কেরলে বর্ষা ঢুকে গেছে এবং বর্ষায় সব থেকে বেশি প্রয়োজন হয় গ্রামাঞ্চলে পঞ্চায়েত এবং শহরাঞ্চলে পুরসভার। এইখানে যদি মেয়র পদত্যাগ করেন, সব থেকে বেশি ভোগান্তির মধ্যে আমার আপনার মতন সাধারণ মানুষেরা পড়তে পারেন। দেখুন, মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিম যে কদিন ছিলেন, সাধারণ মানুষ ভোগান্তি যে হয়নি তা তো নয়। আজকে আমি অন্তত একটা বিষয়ে ওনাকে ধন্যবাদ জানাবো যে বিশ্ব পরিবেশ দিবস আজকে উনি কলকাতা পুরসভাকে আবর্জনা মুক্ত করলেন বলে আমি মনে করি যে কলকাতা পুরসভার পরিষেবাটা জলে চলে গেছিল, সেই জল থেকে যাতে ডাঙায় উঠতে পারে এই মনসুন আসছে, সেখানে বর্ষার সময়, তার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। এবং আরও একটা জিনিস, এইখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যে উনি বলছেন যে উনি কাজ করতে পারছিলেন না। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরে বেআইনি নির্মাণ যে ভাঙা হচ্ছে, তার পেছনে কারা ছিলেন এইটা তো এখন খুঁজে বার করতে হবে। সেটা করতে গেলে ওনার নাম, ওনার সঙ্গে কারা কাজ করেছে সেটা আসবে, তাদের বিরুদ্ধে ওনাকে অ্যাকশন নিতে হবে। সেটা উনি পারবেন না। তো উনি পারবেন না যাদের থেকে টাকা নিয়েছেন, যাদের থেকে টাকা নিয়ে এই পুরো বোর্ড, এই পুরসভা বিভিন্ন বেআইনি নির্মাণ, বেআইনি কাজ করেছে এবং যার জন্য ড্রেনেজ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় জল জমে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ফলে প্রশাসক দরকার এবং ইমিডিয়েট। সজল ঘোষ কিছু বলতে চাইছেন, আমি সজল আপনার কাছে আসবো। আমি দ্রুত তার আগে একবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাইছি। আমি এই মানে কনফিউশনের জায়গা থেকে আসতে চাইছি। সরকারের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সমস্ত পুরসভা তাদের মেয়াদ সম্পূর্ণ করবে, তার আগে কোথাও শাসক দল বা সরকার হস্তক্ষেপ করবে না। তারপরেও ঝাঁকে ঝাঁকে জনপ্রতিনিধিরা বৃহত্তর প্রেক্ষাপটে তারা পদত্যাগ করছেন কেন? অনেকগুলো কারণে। প্রথম হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম যেটা স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রে যা হয়েছে, জনরোষের মতো, এই জলোচ্ছ্বাসের মতো জনরোষের ঢেউ আছড়ে পড়ছে কলকাতা পুরসভাতেও হবে। গতবারের 25শে সেপ্টেম্বর, বোধহয় সেপ্টেম্বর মাসের 25 বা 21 এইরকম সময়ে ইলেকট্রোকিউটেড হয়েছিল 11 জন না 12 জন, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন এই মেয়র, কিছু করেননি। সুতরাং
আমরা দেখেছি আমাদের সহনাগরিকরা একের পর এক মরেছে এবং মেয়র বসে বসে থেকেছেন। মেয়র কালচারালি কি করেছেন, গোটা ব্যাপারটাকে, যেটার কথা সজল বললেন যে একটা মিনি পাকিস্তানের কথা, বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুরা গান্ধা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেছেন। তো সেই মেয়রকে আমাদের দরকার কোথায়? তিনি যদি থাকেন তাহলে বিভিন্ন জায়গার থেকে জনরোষ আছড়ে পড়বে এবং নিজের গায়ের গন্ধটা সরানোর জন্য তিনি এখন দুর্গন্ধ সরানোর জন্য তিনি পালাবার চেষ্টা করছেন। পালানোর কিছু নেই, এখানে পালাতে গেলে কোনো লাভ নেই। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে ইনি যে জায়গার থেকে পালাচ্ছেন তার সমস্ত ফাইলগুলো চেক করা হোক এবং যতগুলো জায়গাতে উনি ওই বেআইনি বিল্ডিং থেকে আরম্ভ করে বেআইনি জলের কল বসানো সব কিছু বেআইনি হচ্ছে সেগুলো আমি বলছি দুটো দিক থাকে, যেহেতু সজল ঘোষ একাধারে বিধায়ক এবং কাউন্সিলর, ফলে এক হচ্ছে যে পরিষেবার বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, দ্বিতীয়ত এই যে গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগ মেয়র থাকাকালীন হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, তার তদন্ত তো সমানভাবে প্রত্যাশা করবেন বঙ্গবাসী। সজল দা, আপনি নিশ্চিন্ত থাকুন, সমস্তই অডিট হবে, সমস্তই তদন্ত হবে। আমি একজন এই পুরসভার সদস্য হিসেবে আমি এই পুরসভাতে বসে অভিযোগ করছি, গত কয়েক মাসে, যদি পারেন বিদায়ী মেয়র আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন, গত কয়েক মাসে আটকে থাকা বিভিন্ন বেআইনি নির্মাণের ফাইল নির্বাচনের হবার আগে 2 হাত দিয়ে সই করা হয়েছে এবং সেটা 1-2টো নয়। আর আমি আপনাকে বলি, আপনারা নিশ্চিত থাকুন, মেয়র জঞ্জাল সাফ করেন না, মেয়র জঞ্জাল সাফ করে না। তার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলো বরঞ্চ হাঁপ ছেড়ে বাঁচলো। পার্টিকুলার কয়েকটা ওয়ার্ডে কাজ করতে গিয়ে তারা সারা কলকাতায় করতে পারতো না। আপনি নিশ্চিন্তে থাকুন, পুরসভার কোনো কাজের কোনো সমস্যা হবে না, জনতার কোনো সমস্যা হবে না। আপদ বিদায় হয়েছে, কলকাতার কোনো সমস্যা হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। কলকাতার যিনি সমস্যা ছিলেন তিনি রিজাইন করেছেন, কলকাতার সমস্যা হওয়ার কোনো কারণ নেই, কলকাতার সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আমি বলছি যে অভিযোগ সজল ঘোষ করছেন, এই যে বর্ষায় এত ভোগান্তির মধ্যে কলকাতা শহরবাসীকে পড়তে হয়, তার কারণ একটা বড় কারণ হচ্ছে ইল্লিগাল কনস্ট্রাকশন। সজল ঘোষ অভিযোগ করছেন যে ভুরি ভুরি এরকম ইল্লিগাল কনস্ট্রাকশনে মেয়র যখন ছিলেন ফিরহাদ হাকিম তখন সই হয়েছে। আমি বলছি অর্ণব দা, শুধু দুর্নীতি দূর করার তো কোনো সদিচ্ছা ছিলই না, দুর্নীতিকে একেবারে, আমি আবার বলছি, জল দিয়ে বাতাস দিয়ে একেবারে কার্যত একটা ছোট্ট গাছকে মহিরুহে পরিণত করার সচেষ্টা করে যাওয়া হয়েছে দিনের পর দিন। আপনি যে অভিযোগটা করলেন তার আজকে ফলটাও দেখতে পাচ্ছি আমরা। আপনার অভিযোগের ফলটাই হচ্ছে আজকে মেয়রের এভাবে পদত্যাগ করে চলে যাওয়া। এবং সলিলদা যে দুটো শব্দ ব্যবহার করলেন, একটা উনি বললেন হচ্ছে জায়গিরদারি, আর একটা উনি বললেন কোটি কোটি টাকা। আসলে সেটাই হয়েছিল, দলটা ডিসম্যান্টেলড হয়ে গিয়েছে এবং ডিসম্যান্টেলড হয়ে গেছে এই জন্য যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে এরকমভাবে জায়গিরদারির মতন একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তারা শুধু দুহাতে টাকা পয়সা লুকেছেন এবং সেটা অন্যায় পদ্ধতিতে লুকেছেন। কটার ক্ষেত্রে ব্যবস্থা হয়েছে পাচ্ছেন না। আপনি বলুন কটার ক্ষেত্রে অ্যাকশন হয়েছে? না না, অ্যাকশন হবে কি করে? অ্যাকশন হবে, উনি তো নিজেই পালাচ্ছেন এই জন্য যে উনি তো পারবেন না একে সামলাতে। আজকে তো সামলানো সম্ভব নয়, আজকে এই জিনিসটা উনি যে কাজটা করেছেন। অর্ণবদা কি এখন বিক্ষুব্ধ হয়ে গেল? না না, আমি সেটা বলছি অর্ণবদা, আপনাকে এক মিনিট শরীরে একটু করছে এখানে। আপনি দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদ জেলা থেকেই উনি 9 জনকে আমি নাম করে করে বলে দিয়েছে, আপনার মিডিয়াতে খবর হয়েছে, সেই সময় আমি জেলা সভাপতি ছিলাম। আবু তাহের খান মুর্শিদাবাদের সাংসদ, তার রেফারেন্সে, এবং এবার তারা ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তারা বাংলাদেশি না অবাংলাদেশি সেটা নির্বাচন কমিশন বলে আমি এই মিডিয়ার সামনে বলতে চাই না। এবং ববি হাকিম সেদিন বলেছিলেন যে আমার তথ্য সনিকা ভুল, কর্পোরেশনকে ঢাকা কর্পোরেশন বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ একদম তাই, সজল দাদা বলছেন 14% টেন্ডারে নেন উনি, বিল পেমেন্টে সব জায়গায় মুখ ঢাকা লোক ঘুরতো। সারা কলকাতা কর্পোরেশনের হেড অফিস ঘুরলে আপনি কালও দেখতে পাবেন সর্বত্র মুখ ঢাকা লোকেদের প্রাদুর্ভাব। সজল, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মেয়র চলে গেলেন, বহু মৃত্যুর জন্য দায়ী উনি। তোমার মনে আছে গার্ডেন নিচে 12টা লোক মারা গেল, একটা বেআইনি কনস্ট্রাকশন, কোনো অ্যাকশন মারখার হয়ে গেলেন উনি। না না, উনি মেয়র ছিলেন। আজকে তুমি গুলশান কলোনি, যেটা মার্টিন পাড়া ছিল, ভেরিটাকে বুঝিয়ে, আমাদের স্টুডিওর পাশে ভেরি বুঝিয়ে দিনের পর দিন সেই বিল্ডিং হয়েছে। বিলুর মা, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে অভিষেক ব্যানার্জির বাড়ি শান্তিনিকেতন,
সেখানে বেআইনি কনস্ট্রাকশন সব তো উনি হাত দিয়ে সই করেছেন দিনের পর আরে দিন। এরম সবটাই শান্তিনিকেতন। তিলজলা, উনি নিজের যে গুলশান ক্লাব কলেজ, করেছেন, কালীঘাট মডেন্ডি, কালীঘাট ওর বাড়ি আছে গো। ভবানীপুর, সেই ক্লাবটাও সমস্ত বেআইনি। জায়গায় যত বেআইনি সেই বাড়ি ক্লাব হয়েছে বেআইনি। খালি তাই না, দাঁড়া, এবং আচ্ছা, ওনার তোমার এই পেছনে ওয়াটার লগিং, সুনন্দাকে ওয়াটার দেখা লগিংয়ে যাচ্ছে। প্রচুর মানুষ আমি মারা বলছি, গেছে। এক মিনিট। ইলেকট্রিশিয়ান, এক- বিদ্যুৎ পৃষ্ঠ, দাদা, হ্যাঁ, বিদ্যুৎ আচ্ছা, সলিলদা শেষ করেন। মেয়রের পেছনে যখন পদত্যাগ করছেন, মেয়রের পেছনে সুনন্দা সরকারকে দেখা যাচ্ছে। 4 তারিখে ওনার ছবিটা বার করুন। নিজের পার্টি অফিসে নিজেই গেরুয়া আবির মেখে, নিজেই গেরুয়া পানীয় নিয়ে, বিজেপির পতাকা নিয়ে তৃণমূল অফিসে বসছিল আজকে সে মেয়রের পেছনে। দেখো, আর সজল, মেয়র আমি বলছে বলছি, আমার হাতে এই যে- ঢাল নেই, তরোয়াল দাদা, নেই, আমি কাজ করতে পারবো। কালীঘাটে এরকম লোকজন বাড়ির পেছনে থাকলে পেছনে কি করে কাজ করবে? বয়স্ক ভদ্রলোক, শৈলদা একটু ধরে নিন। না, না, বিদ্যুৎ বয়স্ক পৃষ্ঠ- ভদ্রলোকের জমি দখল করছে বামন ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই। কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির পেছনে যে প্লটটা, সেটা দীর্ঘদিন ধরে একজন বয়স্ক মানুষ তার বাড়ি দখল করে আছে। না, এটা না, দুর্ভাগ্য। না, শুনুন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা মারা গেছে, ওয়াটার লগিং এ যারা মারা গেছে, বেআইনি বাড়ির জন্য যারা মারা গেছে, তাদের মৃত্যুর দায় উনি নেবেন না কেন? না, না, আমি বলছি গার্ডেন রিচের প্রসঙ্গ তুলছেন, তখন কি বলেছিলেন তৎকালীন মেয়র? তিনি বলেছিলেন যে বেআইনি নির্মাণ হচ্ছে সামাজিক ব্যাধি, একটা ইললিগাল প্র্যাকটিস হয়ে চলেছে। দিনের পর দিন পুরসভার সামনে, কাউন্সিলরের চোখের সামনে, প্রশাসনের চোখের সামনে এইভাবে ইললিগাল কনস্ট্রাকশন হয়ে চলেছে, যার জন্য 12টা প্রাণ চলে গেল। তারপরে ফিরহাদ হাকিম বলেছিলেন সামাজিক ব্যাধি দূর করতে পারছি না। এ তো পদত্যাগ তখনই করে দেওয়া উচিত ছিল। তারপরেও তিনি কেন পদ আঁকড়ে এতদিন বসেছিলেন? আজকে তো সঙ্গত কারণে প্রশ্নটা উঠবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।